এখনো পর্যন্ত আমাদের অভয়া বলুন বা তিলোত্তমা বলুন, তার মৃত্যুর বিষয়ে, তার উপর যে পাশবিক অত্যাচার চালানো হয়েছিল সে বিষয়ে প্রামাণ্য নথি বলতে যা আছে তা হচ্ছে আমাদের ময়না তদন্তের রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট। এবং সেই পোস্টমর্টেম রিপোর্টে রাজ্য তথা দেশের বিভিন্ন ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞরা সেই রিপোর্টকে পর্যবেক্ষণ করে কিছু প্রশ্ন তুলছেন। আমরা আজ সেই প্রশ্নগুলি তুলে তদন্তরত সিবিআইয়ের কাছে দ্রুত দোষী বা দোষীদের আটক করার বা গ্রেপ্তার করার জন্য দাবি রাখছি। এই ময়না তদন্তের যাবতীয় ফাইন্ডিংসের পর 3 সদস্যের যে ডাক্তাররা, তারা তাদের ওপিনিয়ন লিখেছিলেন। এই ওপিনিয়ন পার্টে যে মেডিকেল বোর্ড তৈরি হয়েছিল পোস্টমর্টম করার জন্য, তারা লিখেছেন যে ডেথ was due to effects of manual strangulation associated with smothering as noted above। মানে আগে স্ট্র্যাঙ্গুলেশন হচ্ছিল, সঙ্গে সঙ্গে স্মদারিংও হচ্ছিল। স্ট্র্যাঙ্গুলেশন মানে গলা চেপে ধরা, আর সঙ্গে সঙ্গে স্মদারিং মানে নাক এবং নাক চোখ আটকে দেওয়া। ময়না তদন্তের রিপোর্টে স্পষ্টভাবে লিখছেন ডাক্তাররা, 3 সদস্যের ডাক্তার, স্ট্র্যাঙ্গুলেশন অ্যাসোসিয়েটেড উইথ স্মদারিং, একই সঙ্গে গলা টেপা হচ্ছিল এবং নাক মুখ বন্ধ করা হচ্ছিল। 5 ফুট 2 ইঞ্চির উচ্চতার, ঠিকঠাক শারীরিক গঠনের আমাদের ওই বোন, তাকে গলা টেপা জন্য অন্তত 2টি হাত দরকার। আর যদি ময়না তদন্তের রিপোর্ট বলছে যে গলা টেপার সঙ্গে সঙ্গে স্মদারিং হচ্ছিল, অর্থাৎ নাক চোখ চেপে ধরা হচ্ছিল, তাহলে তৃতীয় হাত ছিল, ময়না তদন্তের রিপোর্ট বলছে, বা হাত থাকার সম্ভাবনা রয়েছে। কারণ এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ, বিজেপি অন্তত পায়নি যার 3টি হাত। অসুরেরও হাত 3টি এরকম এ যুগে পাওয়া যায় না। তাহলে যদি স্ট্র্যাঙ্গুলেশন এবং স্মদারিং একসাথে হয়ে থাকে, সাইমালটেনিয়াসলি হয়ে থাকে, তাহলে একজন আততায়ী বা দুষ্কৃতী যদি গলা টিপেছে, তাহলে আরেকজন কেউ তার চোখ মুখ বন্ধ করেছে, চোখ মুখ চেপে ধরেছে। তাই ময়না তদন্তের রিপোর্টে ইন্ডিকেট করছে বা একটি বড় সম্ভাবনার কথা বলছে যে একাধিক ব্যক্তি সেদিন সেখানে উপস্থিত ছিল। দ্বিতীয়ত, অনেকে ধোঁয়াশা ছড়াচ্ছিলেন যে আগে খুন, পরে তার উপর পাশবিক অত্যাচার, কিন্তু ময়না তদন্তের রিপোর্ট পুরো ঘটনাকে অ্যান্টিমর্টেম বলেছে, অর্থাৎ যা কিছু হয়েছে তার উপর অত্যাচার, তা তার মৃত্যুর আগেই হয়েছে। এবং আপনারা যদি দেখেন ময়নাতদন্তের রিপোর্টের এই যে শেষ লাইন, এই শেষ লাইনে বলা আছে যে অল দ্য ইনজুরিজ আর অ্যান্টিমর্টেম শোজ ডেফিনিট ভাইটাল ইন্ডিকেশনস। ভাইটাল ইন্ডিকেশনস মানে কি? ভাইটাল ইন্ডিকেশন মানে আপনার শরীরে কেউ যদি চাপ দেয়, আপনার কোনো জায়গায় যদি ছড়ে যায়, তাহলে তার আশপাশের টিস্যু ফুলে ওঠে, লালচে ভাব হয়। কিন্তু মৃতদেহের উপর যদি আঁচড় কাটা হয়, তাহলে এই ভাইটাল রিয়াকশন হয় না। তো শরীরে ভাইটাল রিয়াকশন ময়না তদন্তের রিপোর্টে পাওয়া গেছে মানেই তার উপর আগে অত্যাচার হয়েছে এবং পরবর্তীকালে তাকে খুন করা হয়েছে। তাই এই ময়না তদন্তের রিপোর্টের ভিত্তি করে, এবং এই প্রশ্নগুলি আমাদের না, রাজ্যের ফরেনসিক বিশেষজ্ঞদের মধ্যে এই ময়না তদন্তের রিপোর্ট যে ধোঁয়াশা তৈরি করেছে, তার ভিত্তিতে কয়েকটি প্রশ্ন এই পুরো তদন্ত প্রক্রিয়া নিয়ে, এবং তাতে কলকাতা পুলিশের গাফিলতি নিশ্চিতভাবে রয়েছে কিনা তা আপনাদের উপর ছেড়ে দিয়ে আমরা রাখতে চাই। যে যদি সাইমালটেনিয়াসলি স্মদারিং এবং স্ট্র্যাঙ্গুলেশন, অর্থাৎ চোখ মুখে টিপে ধরা এবং গলা টেপা একসাথে হয়ে থাকে, তাহলে একজনের কাজ না, একাধিক ব্যক্তি ছিল। দ্বিতীয়ত, ফরেনসিক ওই এলাকা পিও প্লেস অফ অকারেন্স বা ওই ঘটনাটি দেখার পর, ওই এলাকা দেখার পর ফরেনসিক মেডিসিনের লোকেরা যেটা দেখছেন
যে ওই সেমিনার রুমটি বেসিক্যালি ছিল হচ্ছে অ্যালুমিনিয়াম সিট দিয়ে তৈরি, এবং সেই দরজাটাও খুললে পরে ক্যাচ ক্যাচ আওয়াজ ওঠে, সাউন্ড প্রুফ ছিল না। ফলে ভেতরের কোনো আওয়াজ বাইরে আসা স্বাভাবিক, বাইরের আওয়াজ ভেতরে যাওয়া স্বাভাবিক। একজন মেয়ে সে যখন বাঁচার জন্য চিৎকার করছে, এমন তো নয় নিশ্চয় যে সে চিৎকার করেনি, সে যখন বাঁচার জন্য চিৎকার করছে তখন ঠিক ওই সেমিনার রুমের পাশে যে দুটি ওয়ার্ড, একটি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি ওয়ার্ড আর একটি জেনারেল চেস্ট ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডেই যথেষ্ট পরিমাণ রোগী এবং বাকি অ্যাটেন্ডিং স্টাফ ইত্যাদি থাকে। তারা কেউ আওয়াজ পেলেন না। এক তো ঘরের আওয়াজ বাইরে আসা নিশ্চিত, তারা ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন। যদি থাকে তাহলে তার একেবারে তার পাশের যে দুটি ওয়ার্ড, যে দুটি ওয়ার্ডে রোগী এবং অ্যাটেন্ডেন্ট বা বাকি লোকেরা থাকার কথা, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি ওয়ার্ড এবং জেনারেল চেস্ট ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডের কেউ তারা কি আওয়াজ পেলেন না? আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেমিনার হলে যাওয়ার জন্য একটি সিস্টার স্টেশন, অর্থাৎ পুরো ওয়ার্ডে নার্সরা রোগীদের পর্যবেক্ষণ ইত্যাদি করার সঙ্গে সঙ্গে তারা এসে যে জায়গাটায় বিশ্রাম নেয় বা যে জায়গাটায় অপেক্ষা করে, তাদের বসার যে জায়গা, ওয়ার্ডের সিস্টার স্টেশন ক্রস করে সেমিনার রুমে যেতে হয়। ওই সিস্টার স্টেশন থেকে ওর পাশ দিয়ে সেমিনার রুমে কারা ঢুকছে তারা সেদিন নাইট ডিউটিতে থাকা কোনো নার্স দেখলেন না। সব নার্সও কি ঘুমিয়ে পড়েছিলেন? তাহলে একটা মেডিকেল কলেজ হাসপাতালের ভোর রাতে সমস্ত নার্স যদি ঘুমিয়ে আছেন, তাহলে পেশেন্টদের দেখছিল কারা? ফলে ফরেনসিক বিশেষজ্ঞদের মতে আওয়াজ বাইরে আসা নিশ্চিত, এবং ওই সেই আওয়াজে অন্তত দুটি ওয়ার্ডের কারো না কারো চিৎকার শুনে রিয়াক্ট করাও স্বাভাবিক। কেন তা হয়নি? দুই, সিস্টার স্টেশনের পাশ দিয়ে যেখানে সেমিনার রুমে ঢুকতে হয়, সিস্টার স্টেশনের কেউ খেয়াল করলেন না যে কে গেল সেমিনার রুমে। আর তিন, স্মদারিং এবং স্ট্র্যাঙ্গুলেশন একসাথে যদি হয়, তাহলে একজন ব্যক্তির উপস্থিতি পুলিশ কিভাবে বলছে? এই তিনটি প্রশ্নে অনেকের মনে হচ্ছে তাহলে কি প্লেস অফ অকারেন্স অন্য কোথাও ছিল? অন্য কোথাও ছিল? এই প্রশ্নটিও উঠছে।